গভীর রাত। বাইরে তখনও গ্রীষ্মের গুমোট গরমের রেশ রয়ে গেছে, আর ছুটে চলা ট্রেনের খোলা জানালা দিয়ে শীতল রাতের বাতাস ধীরে ধীরে কেবিনের ভেতরে ঢুকে পড়ছে। ট্রেনের চাকার একটানা ছন্দময় শব্দ, ঝকঝক ঝকঝক, সেই শব্দ যেন নিঃশব্দ রাতটাকে আরো গভীর, আরো রহস্যময় করে তুলছিল। কেবিনের মৃদু হলদেটে আলোর নিচে নিঃশব্দে বসে আছে সজল। তার চোখ স্থির হয়ে আছে জানালার বাইরের অন্ধকারে। মনে হচ্ছিল সে যেন অন্ধকারের ভেতর হারিয়ে যাওয়া কোনো উত্তর খুঁজছে। আর ঠিক তার উল্টো দিকের সিটে ফরহাদ নিজের ফোন স্ক্রল করে চলেছে। কিছুক্ষণ পর সে খেয়াল করল সজল চুপচাপ। ফোনটা পাশে রেখে ফরহাদ একটু আরাম করে বসল। তারপর একবার সজলের দিকে তাকালো, যেন বুঝতে চাইছে তার এই নীরবতার আড়ালে কোন গল্পটা লুকিয়ে আছে। এবারের গ্রীষ্মের ছুটিটা কিন্তু সত্যি দারুণ কাটল। কি বলিস সজল? চট্টগ্রামের সবুজ পাহাড় আর সমুদ্রের শীতল বাতাস, উফ, জাস্ট অসাধারণ। কতদিন পর অফিসের এত ব্যস্ততার মাঝখান থেকে একটা লম্বা ছুটি পাওয়া গেল। মনে হচ্ছে শরীর আর মন দুটোই যেন একদম ফ্রেশ হয়ে গেছে। এমন একটা ট্রিপ সত্যি বলতে অনেক দিন মনে থাকবে। কিন্তু সজল একটাও উত্তর দিল না। সে শুধু নিঃশব্দে জানালার বাইরের ঘন অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। মনে হচ্ছিল সে যেন কোনো পুরনো স্মৃতির অতল গভীরে হারিয়ে গেছে। ফরহাদ খেয়াল করল কয়েক মুহূর্ত আগেও যে মুখে স্বাভাবিক শান্ত ভাব ছিল, সেই মুখটা হঠাৎ করেই ভীষণ গম্ভীর হয়ে গেছে। তার চোখের গভীরে লুকিয়েছিল এক ভয়। কিরে সজল, কি এত ভাবছিস? কিছু হয়েছে নাকি? সেই কখন থেকে দেখছি একদম চুপচাপ বসে আছিস। ঢাকায় পৌঁছতে তো এখনো অনেক সময় বাকি, চাইলে একটু চোখ বুজে বিশ্রাম নিতে পারিস। জানিস ফরহাদ, আর কিছুক্ষণের মধ্যেই ঠিক এর পরের যে স্টেশনটা আসবে সেটার নাম মহিষখোলা। মহিষখোলা? নামটা তো কেমন যেন অচেনা লাগছে। ট্রেনের এই রুটে এমন কোনো স্টেশনের নাম তো আগে কখনো শুনিনি। কোনো ছোটখাটো লোকাল স্টেশন নাকি? কিন্তু হঠাৎ করে এই নামটা বলছিস কেন? কিছু কি ঘটেছে সেখানে? ওটাই আমার আসল বাড়ি। শৈশব থেকে শুরু করে আমার জীবনের প্রথম 13টা বছর আমি ওই গ্রামেই কাটিয়েছি। আমার সব স্মৃতি জড়িয়ে আছে ওইখানে। কি বললি? তুই মহিষখোলার ছেলে? অসম্ভব! আমি তো এতদিন জানতাম তুই একেবারে ঢাকার ছেলে। জন্ম, বড় হওয়া
সবই ঢাকায়। তাহলে তোর গ্রামের আদি বাড়ি যে এই মহিষখোলায়, সেটা তো তুই আমাকে কোনোদিনই বলিসনি। বলিনি, কারণ ওই নামটা আমি নিজের মন থেকে চিরতরে মুছে ফেলতে চাই। একসময় আমাদের পুরো পরিবার ওই গ্রামেই থাকতাম, কিন্তু একটা অভিশাপের জন্য মাত্র 13 বছর বয়সে আমাকে ওই গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছিল। অভিশাপ? কি বলছিস তুই? শুনে তো একেবারে ভৌতিক গল্পের মতো লাগছে। একটা গ্রামের উপর আবার কিসের অভিশাপ? ভৌতিক গল্প কিনা জানি না, কিন্তু চোখের সামনে যেটা ঘটেছিল তা মনে পড়লে আজও আমার গা শিউরে ওঠে। সেই যে 13 বছর বয়সে গ্রাম ছাড়লাম, আজ পর্যন্ত আর ওই মাটিতে পা রাখার সাহস হয়নি। এমনকি আমার বাবা মাও পরে পাকাপাকিভাবে ঢাকায় শিফট করে যায়। এই গ্রামের দিকে আর কেউ ফিরেও তাকায়নি। ট্রেনের ম্লান আলো আধারিতে সজলের চোখে জমাট বাঁধা আতঙ্কটা দেখেই ফরহাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। ঠিক তখনই ট্রেনের চাকার ঠক ঠক শব্দটা কেমন যেন ধীরে ধীরে কমে আসে, আর জানালার বাইরে অন্ধকারের একটা চাদর যেন ট্রেনটাকে গিলে নিতে এগিয়ে আসে। তোর এই গম্ভীর মুখ আর কথাগুলো শুনে আমার সত্যি কেমন যেন গা ছমছম করছে রে। তোর জীবনের সেই কাহিনীটা একটু বল না, কিভাবে তোদের গ্রামটা অভিশপ্ত হয়ে গেল, আর কেনই বা তোদের ওভাবে পালিয়ে আসতে হলো? ওই দেখ, ট্রেনের স্পিড কমছে, আমরা মহিষখোলার সীমানায় ঢুকে পড়েছি। শুনবি তাহলে সেই অন্ধকার রাতের ইতিহাস? আরে তুই শুরু তো কর, আমি শুনছি। ট্রেনটি এখন একদম ধীর গতিতে একটা নিঝুম আলোহীন স্টেশনের প্ল্যাটফর্ম পেরিয়ে যাচ্ছে। সজল জানালার বাইরে সেই পরিত্যক্ত স্টেশনের দিকে তাকিয়ে তার জীবনের সবচেয়ে ভয়ানক স্মৃতিটার পাতা উল্টাতে শুরু করে। আমি যে ঘটনার কথা তোকে বলছি সেটা আজ থেকে প্রায় 14 বছর আগের কথা। তখন আমি 13 বছরের কিশোর। এই মহিষখোলা গ্রামটা আজ যেমন দেখছিস তখনও ঠিক এমনই ছিল, একেবারে অজপাড়াগা। এই অঞ্চলে তখন আমাদের মতো মুসলিম পরিবার ছিল হাতে গোনা মাত্র কয়েকটা। পুরো এলাকাটাই ছিল হিন্দু প্রধান। আর আমাদের বাড়ির ঠিক পশ্চিম দিকে ছিল বিশাল বড় একটা শ্মশান। আশেপাশের 10 গ্রামের যত মরা সব ওইখানে এনে পোড়ানো হতো। চিতা পোড়ানোর সেই শ্মশানটা এত বড় ছিল যে দেখতে আস্ত একটা বিশাল ময়দানের মতো লাগতো। সন্ধ্যার পর ওই পথ দিয়ে গ্রামের কোনো মানুষ ভুলেও যাতায়াত করতো না। ওটাকে ঘিরে কত রকমের অলৌকিক আর ভয়ানক কথা প্রচলিত ছিল। বাড়ি থেকে আমার উপর কড়া নির্দেশ ছিল কোনোভাবেই যেন ওই শ্মশানের সীমানায় পা না দিই। সেবার পুজোর ছুটির আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। গ্রামের ছোট নালা ডোবাগুলো পানিতে টইটুম্বুর। স্কুল থেকে ফিরে আমি, মিজান আর আমাদের 3-4 জন বন্ধু মিলে খেলার কোনো শুকনো জায়গায় পাচ্ছিলাম না। তখন মিজান হঠাৎ বলল, চল শ্মশানের পাশটায় যাই, ওখানকার মাঠটা অনেক বড় আর একদম ফাঁকা। আমরা মাঠের একপাশে খেলবো, চল না ওখানেই যাই।
প্রথম দিকে আমার মন সায় দেয়নি, কিন্তু খেলার টানে একসময় অন্যমনস্ক হয়ে বললাম, চল যাই। আর আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল সেটাই। দুপুর তখন 2 কি 3টে বাজে। কড়া রোদের মধ্যে শ্মশানের মাঠে আমাদের ফুটবল খেলা জমে উঠেছিল, কিন্তু হঠাৎ করেই কোথা থেকে এক টুকরো ঘন কালো মেঘ এসে সূর্যের মুখটা এমনভাবে ঢেকে দিল যে চারপাশে একটা অদ্ভুত আবছা অন্ধকার নেমে এলো। খেলার এক পর্যায়ে মিজান খুব জোরে বলে একটা শট মারল, আর বলটা গড়াতে গড়াতে গিয়ে থামলো ঠিক শ্মশানের এক প্রান্তে, যেখানে মাত্র 3-4 দিন আগে একটা মরা পোড়ানো হয়েছিল। তখনও চিতার কয়লাগুলো ধিক ধিক করে জ্বলছিল। আমি বলটা আনার জন্য দৌড়ে গেলাম, কিন্তু চিতার কাছে পৌঁছতেই পায়ে তীব্র এক আঘাত পেলাম। নিচু হয়ে তাকিয়ে দেখি পায়ের একটা অংশ কেটে গিয়ে টকটকে লাল রক্ত পড়ছে। আমি ভেবেছিলাম কোনো ধারালো কাঠ বা কাঁচ হবে, কিন্তু সরাতে গিয়ে দেখি ওটা কোনো কাঠ বা কাঁচ ছিল না, ওটা ছিল একটা মানুষের পোড়া হাড়ের টুকরো। আমি পকেটের রুমাল দিয়ে পাটা শক্ত করে বেঁধে কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে সেদিন বাড়ি ফিরলাম। একটু পরেই নামলো ঝুম বৃষ্টি। ভয়ে বাবা মাকে কিচ্ছু বলিনি, কিন্তু সন্ধ্যার পর থেকেই আমার গা পুড়িয়ে প্রচণ্ড জ্বর আসলো। আর সেদিন ছিল পুজোর রাত। চারপাশের বাড়িগুলো থেকে সমস্বরে শঙ্খের আওয়াজ আর উলুধ্বনি ভেসে আসছিল। সেই চেনা শব্দগুলো সেদিন আমার কানে কেমন যেন ভয়ানক শোনাচ্ছিল। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। রাত তখন আনুমানিক 12টা। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন বৃষ্টি একটু কমেছে। হঠাৎ জানালার বাইরে একটা হুতুম প্যাঁচা ডেকে উঠল, আর ঠিক তখনই আমি শুনতে পেলাম ঘরের দরজার বাইরে থেকে মিজান আমাকে ডাকছে। সজল, এই সজল, শোন। আমি ভালো করে কান খাড়া করে শুনলাম। না, এটা তো মিজানেরই গলা। আমি ঘর থেকে বের হতে যাব, ঠিক তখনই বাবা এসে আমার সামনে দাঁড়ালেন। বাবা বললেন, কি রে, এত রাতে বাইরে কোথায় যাচ্ছিস? বাবা, মিজান আমাকে ডাকছে। কই, আমরা তো কেউ কোনো শব্দই শুনিনি। তুই হয়তো স্বপ্ন দেখছিলি। যা, এখন ঘুমা, এত রাতে এসব নিয়ে ভাবিস না। বাবার কথায় আমি আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম এবং এক অদ্ভুত ঘোরের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেলাম। স্বপ্নে দেখলাম সেই শ্মশানের মাঝখানে মিজান দাঁড়িয়ে আছে, আর তার চারপাশ থেকে ভয়ানক সব প্রাণী তাকে খামছে ধরছে। মিজান কান্না করে বলছে, সজল, সজল, আমাকে বাঁচা, দরজাটা খোল, দয়া করে তাড়াতাড়ি দরজাটা খোল, ও ও আমাকে মেরে ফেলবে। আচমকা আমার ঘুম ভেঙে গেল, আর ঘুম ভাঙতেই আমি পরিষ্কার শুনতে পেলাম দরজার ঠিক ওপাশ থেকে মিজান কাঁদছে আর করুণ গলায় বলছে, সজল, সজল, দরজাটা খোল, আমাকে আমাকে ভেতরে আসতে দে। আমি আমি বড় বিপদে আছি রে। আমি তখন হিতাহিত জ্ঞান হারিয়ে বিছানা থেকে উঠে সোজা গিয়ে দরজাটা খুললাম, কিন্তু কোথায় মিজান? সামনে তো কেউ নেই। আরও ভালো করে তাকাতেই দেখলাম বেশ খানিকটা দূরে একটা তেঁতুল গাছের নিচে মিজান দাঁড়িয়ে আছে। আমি মিজানকে ডাকলাম, কিরে মিজান, ভেতরে আয়।
মিজান আমার কথায় কোনো উত্তর না দিয়ে হাঁটতে শুরু করলো। আমিও সম্মোহিতের মতো কোনো কিছু না ভেবেই ওর পিছু পিছু হাঁটতে লাগলাম। গ্রামের কাঁচা পথ, জল কাদা ডোবা সব পেরিয়ে ও আমাকে নিয়ে চলল। আমি বারবার ডাকছিলাম, এ মিজান দাঁড়া, কিন্তু ও দাঁড়ালো না। তখন মেঘের আড়াল থেকে সামান্য একটু চাঁদের আলো বের হলো, আর তখনই আমার ঘোর কাটলো। আমি চমকে উঠে দেখলাম চারপাশে কেউ নেই, মিজানের কোনো চিহ্ন পর্যন্ত নেই। আর আমি একা দাঁড়িয়ে আছি ঠিক সেই চিতাটার সামনে, যেখানে দুপুরে আমার পা কেটে গিয়েছিল। ভয়ে আমার শরীরের সমস্ত শক্তি উধাও হয়ে গেল। আর ঠিক তখনই সেই আবছা চাঁদের আলোয় আমি দেখতে পেলাম আমার থেকে মাত্র 10-15 হাত দূরে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী মূর্তি। তার লম্বা চুল এলোমেলোভাবে বাতাসে উড়ছিল, আর চোখ দুটো ছিল আগুনের মতো লাল টকটকে। সে আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে এক বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দে পুরো শ্মশান প্রকম্পিত হয়ে উঠল। আমি চিৎকার করে বাবা বলে ডাকতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমি দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু আমার পা দুটো যেন মাটির সাথে জমে গিয়েছিল। ঠিক তখনই এক টুকরো মেঘ আবার চাঁদটাকে ঢেকে দিল, আর সেই খুটখুটে অন্ধকারের মধ্যেই আমি বুঝতে পারলাম সেই মূর্তিটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি আবারও চিৎকার করতে চাইলাম, কিন্তু তার হাসির শব্দে চারপাশ তখন প্রকম্পিত। হঠাৎ একটা শীতল হাত এসে আমার ঘাড়ে খামছে ধরল, আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। সেখানেই অচেতন হয়ে পড়ে গেলাম। তারপর যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি আমার নিজের ঘরে শুয়ে আছি। সেদিনের সেই হাতটা ওই অপদেবতার ছিল না, ছিল আমার বাবার। বাবা রাতে হঠাৎ ঘুম থেকে উঠে আমার ঘরে আমাকে না পেয়ে খুঁজতে খুঁজতে শ্মশানের দিকে ছুটে এসেছিলেন। বাবা যখন আমার ঘাড়ে হাত দেন, তখনই আমি অচেতন হয়ে মাটিতে পড়ে যাই। বাবা আমাকে ওইখান থেকে উদ্ধার করে আনেন। কিন্তু সেই রাতের পর থেকে আমার অবস্থা পুরো বদলে যায়। প্রতি রাতেই কেউ না কেউ আমার প্রিয় মানুষের গলায় এসে আমাকে ডাকতো, সজল, সজল, আমাকে বাঁচা, দরজাটা খোল, দয়া করে তাড়াতাড়ি দরজাটা খোল, ও ও আমাকে মেরে ফেলবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমার বাবা আমাকে ঢাকায় গাজীপুরে আমার এক চাচার বাসায় পাঠিয়ে দেন। ওখানে আমি বড় হয়েছি, পড়াশোনা শেষ করেছি। পরে আমার বাবা মা পাকাপাকিভাবে ঢাকাতেই চলে আসে। আজও যখন আমি রাতে একা ঘুমাই, আমি পরিষ্কার শুনতে পাই আমার খুব কাছের কোনো মানুষ, খুব প্রিয় কোনো মানুষ দরজার ওপাশ থেকে করুণভাবে কেঁদে কেঁদে ডাকছে, সজল, সজল, দরজাটা খোল, বড় বিপদে আছি সজল, দরজাটা খোল। কিন্তু আমি এখন জেনে গেছি ওটা আমার কোনো প্রিয় মানুষ নয়, ওটা মৃত্যু। যদি আর কোনো দিন আমি ভুল করেও সেই দরজা খুলি, সেটাই হবে আমার জীবনের শেষ দিন। তাই হাজারো ডাকার পরেও আমি আর কখনো দরজা খুলি না। চোখ কান বন্ধ করে শক্ত করে শুয়ে থাকি আর অপেক্ষা করি কখন ভোর হবে, কখন সূর্য উঠবে।
হ্যালো বন্ধুরা, তোমরা যারা ভূতের গল্প শুনতে ভালোবাসো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পরবর্তী গল্পতে আমরা তোমার নাম ব্যবহার করব, তাই কমেন্ট সেকশনে তোমার নাম লিখে যাও।